ওপেন করি নাই। তো যেটা আমি দেখাইছিলাম সেখানে কিন্তু আমি সুন্দর করে একদম কোর্স সিনপসিস থেকে শুরু করে আমরা কি কি অবজেক্টিভ পাই বা কোর্স লার্নিং আউটকাম আমাদের কি কি হবে এই কোর্সটা শেষ করার পরে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে যে 12টা পিও আমরা কভার করে থাকি সেই পিওটা কিভাবে অ্যালাইনড হয় সেটা কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখাইছিলাম, এবং ওইটা অ্যালাইন করা আছে কোর্স লার্নিং আউটকামের সাথে। এবং আপনাদের অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি যেটা আছে, মানে আপনাদের কিভাবে ইভালুয়েট করব বা অ্যাসেস করব, একটা যেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে আপনাদের এই যে ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস পারফরমেন্স অ্যাজ ওয়েল অ্যাজ সিটি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে, আর একটা সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা মিড আর ফাইনাল। দুই টাইপের অ্যাসেসমেন্টের মধ্যেই আমাদের যে সিও আর পিও থাকবে, কোর্স লার্নিং আউটকাম আর হচ্ছে প্রোগ্রাম লার্নিং আউটকাম। তো সবগুলাই আমি ওইভাবে কন্টেন্ট অনুযায়ী কভার করার চেষ্টা করব বা কভার আপ হবে আর কি। তো একটা ব্যাপার একটু বলে রাখি, সে আমার লেটারের আর্ট প্রেশার থিওরি আছে, তো চ্যাপ্টার বা কন্টেন্টটা আর্ট প্রেশার থিওরি কভার করতেছে, কিন্তু দেখা যেতে পারে যে এই আর্ট প্রেশার থিওরি থেকে আমার সে CO1 বা CO2 কভার হচ্ছে। তো এরকমও হতে পারে যে এই CO1টা মিডেও কভার হবে, আবার CO1টা মানে এই কন্টেন্টটা থেকে CO1টা আবার ফাইনালও কভার হতে পারে। মানে আমি বুঝাতে যাচ্ছি যে তার মানে এই নয় যে সেম কোশ্চেনটা রিপিট হবে, ব্যাপারটা এরকম না, তবে সেম টপিক থেকে আপনার কোশ্চেন আসতে পারে, মানে ডিফারেন্ট কোশ্চেন থাকবে কিন্তু টপিক সেম হতে পারে। আমার ধারণাটা কি বোঝা গেছে? কথা কি বোঝা যাচ্ছে? মানে আমি আশা করছি যে আমি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা, কিন্তু আমি এটা বলে দিব কিভাবে কি প্যাটার্ন হবে না হবে, কখন কোথায় কি থাকবে না থাকবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমি সবকিছুরই আইডিয়া বা ধারণা দিয়ে দিব আশা করি। তো আজকে আমরা একটু আর্টের ট্রেনিং স্ট্রাকচারের ইন্ট্রোডাকশনটা একটু অবজার্ভ করি বা ইন্ট্রোডাকশনটা একটু দেখি। আর্টের ট্রেনিং স্ট্রাকচারটা আসলে কি, খুব সহজ ভাষায় যদি বলি বা সহজ ভাষায় যদি আমি দেখতে চাই, যে সব ধরনের স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা আমার আর্টকে রিটেন করবে মানে আর্টকে ধরে রাখবে। আর্ট ধরে রাখবে মানে হচ্ছে সয়েল যে থাকবে, যে ব্যাকফিলিং ম্যাটেরিয়াল থাকবে, সে ম্যাটেরিয়ালকে সে ধরে রাখবে বা রিটেন করবে। তো কেন ব্যাকফিলিং ম্যাটেরিয়ালকে ধরে রাখবে বা রিটেন করতে চাইবে? যখন দেখবে যে সয়েল বা ব্যাকফিলিং ম্যাটেরিয়ালটা বা গ্রাউন্ডটা এমন একটা পজিশন বা এমন একটা কন্ডিশনে আছে যে কোনো সময় হ্যাজার্ডাস অবস্থা ক্রিয়েট করতে পারে, যে ব্ল্যাঙ্ক বা যে ভয়েড স্পেস বা ভয়েড যে কন্ডিশন আছে সেটার উপরে কোনো আনওয়ান্টেড সিচুয়েশন অকার হতে পারে। এরকম যদি কন্ডিশন অকার হওয়ার পসিবিলিটি থাকে বা ওই রকম কনসিডারেশন যদি আমরা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমার রিটেনিং স্ট্রাকচার বা তাকে রিটেন করার প্রয়োজনীয়তা আছে। যেমন যদি কোনো হিলি টেরেইন বা হিলি স্লোপ থাকে, কন্ট্রোর বরাবর যদি স্টিপ স্লোপ থাকে, সেক্ষেত্রে হতে পারে সেটাকে রিটার্ন করা দরকার। এখন আমি সে বলতে পারি যদি দেখা গেল যে আমার ওইসব এরিয়াতে বা এমন কোনো অবজেকশনেবল সিচুয়েশন বা অবজেকশনেবল লোকেশন আছে যেখানে আমার মানে ট্রান্সপোর্টেশনের জন্য আমার রোডে কনস্ট্রাক্ট করতে হবে, বা কিন্তু ওই এনভায়রনমেন্টটা বা ওই লোকেশনটা হচ্ছে অবজেকশনেবল বা হচ্ছে এটা সুইটেবল না, খুব ইজিলি বা নর্মালি আমরা যেভাবে ডিজাইন কনসিডার করে থাকি বা কনসিডারেশন এনে থাকি সেটা নর্মালি আমরা চিন্তা করতে পারি না। তো তখন কি করতে হবে আমাদেরকে? অবশ্যই সেটার জন্য একটু অ্যাডভান্স কিছু চিন্তা করতে হবে, বা সেটাকে কিভাবে সাস্টেইন করা যায়। অবজেকশনেবল ম্যাটার থেকে আমরা মানে ই করতে পারবো, কভার করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা ভাবনা টেকনোলজিটা প্রোভাইড করতে হবে। সেই জন্য আমাদেরকে তখন অ্যাডভান্স কিছু চিন্তা ভাবনা করতে হয় এবং সেক্ষেত্রে রিটেন স্ট্রাকচারের দরকার হয়। এছাড়াও হইতে পারে যেমন আমি কোনো ব্রিজ, অ্যাবাটমেন্ট বা এমব্যাকমেন্ট এটা কনস্ট্রাক্ট করব, এর আশেপাশে আমাদেরকে সয়েল রিটেন করার জন্য এই রিটেনিং স্ট্রাকচারকে এস্টাবলিশ করতে দরকার হয় বা এটার প্রয়োজনীয়তা আসে। তো আমরা এখন একটু ফর্মালি একটু ডিফাইন করার চেষ্টা করি যদি একে, তাহলে কি বলতে পারি যে আর্থ রিটেনিং স্ট্রাকচারস অর সিস্টেমস আর ইউজ টু হোল্ড ব্যাক আর্থ এন্ড মেইনটেইন ডিফারেন্স ইন দ্য ইলেভেশন অফ দ্য গ্রাউন্ড সারফেস। তাহলে আমরা কি করি? গ্রাউন্ড সারফেস ইলেভেশন, এই ছবিটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই যে একটা সারফেস, এটা একটা ইলেভেশনে আছে, এর থেকে একটা হায়ার ইলেভেশনে আর একটা গ্রাউন্ড সারফেস আছে। একটু আগে যেটা আমি বললাম যে আপনাদের কোশ্চেন না থাকলে বা কোয়ারিজ না থাকলে কাইন্ডলি মাইক্রোফোনটা অন করেন না কেউ, হ্যাঁ? আর যদি কোশ্চেন থাকে, চেঞ্জ হচ্ছে না, স্লাইডটা চেঞ্জ স্লাইড হচ্ছে আমি না, চেঞ্জ করি নাই।
কোন স্লাইডটা চেঞ্জ হচ্ছে না? আর্থ রিটেনিং স্ট্রাকচার C421 এটা এখন ও নাম আছে আর কি। আচ্ছা আচ্ছা, ওয়েট জি ঠিক আছে ম্যাডাম। ওয়েট 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 দেখেন তো এখন কি চেঞ্জ হয়েছে? জি ম্যাম এখন চেঞ্জ হয়েছে। এখন দেখা যাচ্ছে? আমি ইন্ট্রোডাকশনে আছি। জি জি এখন এখন দেখা যাচ্ছে, এটার জন্য আচ্ছা ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা মোটামুটি মানে থিওরি স্ট্রাকচারের থিওরিটা আমরা একটু ই করতে পারছি, ক্লিয়ারলি একটু অবজার্ভ করতে পারছি। আমি যেটা বলছিলাম যে ফর্মালি আমরা একটু যদি ডেফিনেশনটা দেখার চেষ্টা করি, ইনক্লুডিং এই যে যে ফটোসটা আমি রেখেছি বা ইমেজেসটা রেখেছি, যে রিটেনিং স্ট্রাকচারটা এমন একটা সিস্টেম বা স্ট্রাকচার অ্যাজ ওয়েল এজ স্ট্রাকচারাল সিস্টেমস which are used to hold back earth and maintain a difference in the elevation of the ground surface। তার মানে এখানে প্রায়োরিটি পাচ্ছে যেটা আমাদের ইলেভেশনটা, যে গ্রাউন্ড সারফেসে দুটো ডিফারেন্ট এলিভেশন আছে। যদি ফটোসটা একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই যে যে হোয়াইট মার্কিং করা এইটা হচ্ছে একটা ইলেভেশন, এর থেকে হাই লেভেলে আরেকটা এলিভেশন আছে যেটা হচ্ছে এই যে যে ব্যাকফিল বা ব্যাক আর্থ হিসেবে যেটা ইন্ডিকেট করতেছে। তার মানে যখন আমাদের ডিফারেন্ট ইলেভেশনের কোনো সারফেস পাবো বা হচ্ছে আর্থ সিস্টেম পাবো, সেক্ষেত্রে আমাদের আর্থিং স্ট্রাকচার দরকার হবে, এবং ওই কোন কোন পারপাসে দরকার হবে সেটা আমি একটু আগে অলরেডি শেয়ার করেছি। The retaining wall is designed to withstand the forces exerted by the retained ground or backfill। এই ব্যাকফিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই ব্যাকফিলটাকে রিটেন করাটা বেসিক্যালি আমাদের থিওরি বা থিম। অ্যান্ড আদার এক্সটার্নালি অ্যাপ্লাইড লোডস অ্যান্ড টু ট্রান্সমিট দিস ফোর্সেস সেফলি টু ফাউন্ডেশন। তো যেটা আমাদেরকে করতে হয় যে এই ব্যাকফিলিং ম্যাটেরিয়ালকে আমাদের সেফলি, এবং আরো যদি কোনো এক্সটার্নাল যদি কোনো লোড আসে, এই ব্যাকফিল ছাড়াও অন্য কোনো সারচার্জ বা কোনো অন্য কোনো লোডও যদি আসে, সাচ আস পয়েন্ট লোড হতে পারে, সেটা ইউডিএল হতে পারে, বা ওই লোড থেকে যেটা ওভারবার্ডেন প্রেশার আসবে, একটু পরে আমরা দেখবো প্রেশার থিওরিজের মধ্যে। তো সেগুলাকে আমাদেরকে অবশ্যই ওভারকাম করতে হবে এবং উইথস্ট্যান্ড করতে হবে। কেন? যেন হচ্ছে ফাউন্ডেশনে সেটা সেফলি ট্রান্সমিট হতে পারে বা সেফলি সেটা যেন ডিস্ট্রিবিউট হতে পারে, সেটাই আমাদের মেইন পারপাস বা মূল উদ্দেশ্য। এখন কি স্লাইডটা চেঞ্জ হয়েছে? আমি অ্যাপ্লিকেশনসের স্লাইডটা ওপেন করেছি। জি ম্যাম এখন 2 নাম্বার স্লাইড আছে। অ্যাপ্লিকেশনস দেখা যাচ্ছে? না ম্যাম দেখা যাচ্ছে না? আচ্ছা ওয়েট, এখন দেখা যাচ্ছে ম্যাম। এখন হয়েছে। বুঝতে পারছি এটাতে ঝামেলা। ঠিক আছে আমি ঠিক করতেছি, ওয়েট। তার মানে অ্যাপ্লিকেশনের স্লাইডটা দেখা যায় না, এই তো? আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা দেখেন তো, এরপরে আমি যে এক্সাম্পলস ওপেন করেছি এটা কি দেখা যায়? অ্যাপ্লিকেশনের পরে এক্সাম্পলে সুইচ করলাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা এখন এই যে যে একটু আগে কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছিলাম সেগুলো অ্যাপ্লিকেশনসও মিন করে। তো এখানে আমি একটু ফর্মালি আর কি লিখছি, আরো বেশি করে কয়েকটা অ্যাপ্লিকেশন বা এক্সাম্পল এখানে শো করছি। সাচ এস আমার যদি কোনো হাইওয়েকে ওয়াইড করতে হয় বা নতুন হাইওয়ে যদি আমাকে ডেভেলপ করতে হয় বা এরিয়া নিয়ে যদি আমাদেরকে মডিফিকেশন আনতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। যদি কোনো মাউন্টেনিয়াস এরিয়া থাকে বা যদি কোনো স্টিপ স্লোপ থাকে, একটু আগে যেটা বললাম, বা যদি স্টিপ টেরেইন থাকে, মানে মানে টেরেন মানে হচ্ছে যে আপনার অনেকগুলা স্লোপের সমন্বিত রূপ, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে রিটেনিং স্ট্রাকচার চিন্তা ভাবনা করতে হয়। গ্রেড সেপারেশন, একটু পরে আমরা এটা দেখবো, ইমেজটা দেখবো। গ্রেড সেপারেশন মানে হচ্ছে যে আপনার একটা হাইওয়ে অলরেডি কনস্ট্রাক্ট করা আছে বা এক্সিস্টিং আছে, এটার উপর দিয়ে আপনি আরেকটা হাইওয়ে কনস্ট্রাক্ট করতে চাচ্ছেন বা আপনি অন্য কোনো একটা ট্রান্সপোর্ট মোড ক্রিয়েট করতে চাচ্ছেন। তো সেটা কি হলো যে নিচের যে অলরেডি কনস্ট্রাক্টেড যে হাইওয়ে আছে সেটা থেকে উপরেরটা সেপারেটেড, এরকম কন্ডিশনে সেটা আপনার অ্যাপ্লিকেবল হতে পারে। ব্রিজ অ্যাবাটমেন্ট হতে পারে, কোনো ফ্লাড ওয়ালস বাল্কহেডের জন্য হতে পারে। আর এই যে দেখেন কোফার ড্যামস ফর কনস্ট্রাকশন অফ ব্রিজ ফাউন্ডেশনস অ্যাজ ওয়েল অ্যাজ কালভার্ট ওয়ালের জন্য হতে পারে। যেই টাইপস গুলো আমরা অলরেডি ওই কন্টেন্টের মধ্যে ফোকাস করেছি বা কন্টেন্টের মধ্যে রাখার চেষ্টা করেছি। তো ওই অ্যাপ্লিকেশন গুলা বা এক্সাম্পলও বলতে পারেন যে গ্রেড সেপারেশন ব্যাপারটা কি, বা আপনার টানেল পোর্টালে কোথায় ব্যাকফিলিং আছে বা ম্যাটেরিয়াল আছে, বা সেক্ষেত্রে কিভাবে হবে, মানে ওটার এক্সাম্পলটা এখানে মোটামুটি আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন এই ইমেজগুলো দেখলেও বুঝতে পারবেন যে কোথায় কোথায় আপনার রিটেনিং স্ট্রাকচারটা অ্যাপ্লাই করা হয়েছে বা রিটেনিং স্ট্রাকচারটা কনস্ট্রাক্ট করা হয়েছে। সাচ এস মাউন্টেনিয়াস হাইওয়ে কনস্ট্রাকশনের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ কোফার ড্যাম, ফ্লাড ওয়ালস হতে পারে, কালভার্ট ওয়ালস। ঠিক আছে, ইমেজগুলো দেখে আশা করি আপনাদের কিছুটা
মানে ধারণাটা আরেকটু ক্লিয়ার হবে বা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো এক্সাম্পল গুলো একটু দেখেন, একটু দেখতে হবে আর কি। এখন কেন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আর্ট রিটেনিং স্ট্রাকচার ইম্পর্টেন্ট, তাই না? রিটেনিং স্ট্রাকচার সম্বন্ধে জানলাম, এখানে ওখানে সেখানে অ্যাপ্লাই করা হয় সেটা জানলাম। তো কেন ইম্পর্টেন্ট? কারণ দেখা যায় যে আমরা আমাদের পার্সপেক্টিভ যদি চিন্তা করি, আমরা তো একটু ডাউন স্ট্রিমের দিকে আছি, ডাউন স্ট্রিম সাইডে আছি, যেখানে দেখা যায় যে হুট করে ফ্ল্যাশ ফ্লাড হয়ে যাচ্ছে, বা আমাদের মনসুন যে পিরিয়ড থাকে বা যে টার্মটা আমরা রেনি সিজন হিসেবে ডিনোট করে থাকি বা ডিফাইন করে থাকি, সেই সময় দেখা যায় যে ফ্লাড হওয়ার প্রবণতাটা এমনিও থাকে, সেটা ফ্ল্যাশ হোক বা ওই সিজনের বেসিসে বা ওই ক্রাইটেরিয়া বেসিসে হোক। যে ইগুলা থাকে মানে একটু আউটসাইড, ক্যাপিটালের আউটসাইডে যে আছে, আপনার যে ডিস্ট্রিক্ট গুলো আছে বা যেগুলো একদম নদীর ডাউনস্ট্রিম দিকে অবস্থিত, যেখানে ইজিলি করে ফেলতে পারে, সেখানে দেখা যায় অনেকগুলো এমব্যাঙ্কমেন্ট কনস্ট্রাক্ট করা হয়, তাই না? তো এমব্যাঙ্কমেন্ট গুলো দেখা যায় যে আপনার স্যান্ডি সয়েল, স্যান্ড দিয়ে করা হয় বা এই টাইপ অফ ম্যাটেরিয়াল দিয়ে কনস্ট্রাক্ট করা হয়ে থাকে, যেটা খুবই আনস্টেবল থাকে এবং যেটা ক্ষণস্থায়ী। তো সেই কনসিডারেশন বা সেই পার্সপেক্টিভ থেকে আমাদের জন্য এই রিটেনিং স্ট্রাকচারটা বা রিটেনিং স্ট্রাকচার ধরন বুঝে সেটাকে কনস্ট্রাক্ট করাটা ইম্পর্টেন্ট। তো এটা একটা কন্ডিশন হতে পারে। আবার এই যে একটু আগে যেটা দেখলাম, আমাদের যে হিলি যে রিজন গুলো আছে সাউথের দিকে যেটা আছে, সেই রিজন গুলাতেই যদি আমরা সেফলি, যেমন আমাদের দেখা যায় যে প্রতি বছর হচ্ছে যদি রেইনফল বলি বা অন্য কোনো অ্যাকশনের কারণেই যদি বলি, সেক্ষেত্রে দেখা যায় যে ল্যান্ডস্লাইড হওয়ার বা ল্যান্ডস্লাইড অকার হওয়ার পসিবিলিটি অনেকটাই থাকে। তো সেই রিজনগুলো দেখা যায় যে খুব বেশি মানে ঝুঁকির মধ্যে পড়ে বা ঝুঁকির মধ্যে থাকে। তো সেই এরিয়াগুলোতে দেখা যায় যে আমার ওই এই থিমটা বা হচ্ছে এই রিটেনিং স্ট্রাকচারগুলা অ্যাপ্লাই করা যায় বা সেটা অ্যাপ্লিকেবল হয়। তো এরকম আরো কিছু এক্সাম্পলস আছে আর কি। সো আমাদের মোটামুটি এইসব পার্সপেক্টিভ থেকে আমাদের জন্য জরুরি যে আমরা এই রিটেনিং স্ট্রাকচারের চিন্তাটা যদি করি, এবং রিটেনিং স্ট্রাকচারটার অবশ্যই একটা আরসিসি ডিজাইনড ফুল ফার্নিশ স্ট্রাকচার, তো সেটা আমাদেরকে অবশ্যই অন্যান্য যে সিস্টেম বা এক্সিস্টিং যে আমাদের যে ইগুলা থাকে, মানে এক্সিস্টিং যে ডেভেলপ যে স্ট্রাকচারগুলো বা মেথডগুলো থাকে, সেটা থেকে অবশ্যই হচ্ছে ইমপ্রুভড ভার্সন বা এবং এটা থেকে অবশ্যই সাস্টেনেবল। তো আমাদেরকে সেভাবেই চিন্তা করে বা সেভাবে প্ল্যান করে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারি এবং সেটা অবশ্যই সিগনিফিকেন্স আছে। তো এটার ইন্ট্রোডাক্টরি পার্টটা থেকে মোটামুটি আমাদের এটুকু জানলেই হবে। এখন এই রিটেনিং স্ট্রাকচার যখন আমরা অ্যানালাইসিস বা ডিজাইন করতে যাব, তাহলে এই রিটেনিং স্ট্রাকচার ডিজাইন করার জন্য, যেহেতু আমি প্রথমেই বলে আসলাম যে আমাদের একটা মেইন বা একটা কোর বা একটা প্রাইম প্রায়োরিটি হচ্ছে আমাদের ব্যাকফিলিং ম্যাটেরিয়াল। কেন ব্যাকফিলিং ম্যাটেরিয়াল? কারণ রিটেনিং স্ট্রাকচারটাকেই মানে সে রিটেন সে করেই রাখবে ব্যাকফিলিং ম্যাটেরিয়ালকে, ব্যাকফিলিং ম্যাটেরিয়ালের সাথেই সে থাকবে। সো ব্যাকফিলিং ম্যাটেরিয়াল রিটেন করতেছে, তার মানে হচ্ছে যে ব্যাকফিলিং ম্যাটেরিয়াল থেকে একটা ফোর্স বা লোড আসবে, সেখান থেকে একটা প্রেশার জেনারেট হবে, সেই প্রেশারটা অবশ্যই ল্যাটারাল প্রেশার, এবং সেই প্রেশার থেকে আমাদেরকে অবশ্যই স্ট্রাকচারটাকে সাস্টেন করতে হবে বা স্ট্রাকচারকে রিটেন করতে হবে, নাহলে স্ট্রাকচার আবার ফিল করবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ব্যাকফিলিং ম্যাটেরিয়ালের যে প্রেশার থাকবে সেইটাকে ভালো করে স্টাডি করতে হবে। স্টাডি করলে আমাদের ওই রিটেনিং স্ট্রাকচারের ডিজাইন এবং অ্যানালাইসিসটা আমাদের ফ্রুটফুল হবে এবং এইটা সিগনিফাই হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তো এই জন্য আমাদেরকে ল্যাটারাল আর্ট প্রেশার থিওরিটা জানতে হবে। এখন আমি ল্যাটারাল আর্ট প্রেশার থিওরির স্লাইডটা ওপেন করেছি, সেই স্লাইডটা কি দেখা যাচ্ছে? কাইন্ডলি একটু রেসপন্স করেন। জি ম্যাম, দেখা যাচ্ছে। ল্যাটারাল আর্ট প্রেশার থিওরি স্লাইডটা দেখা যাচ্ছে। আচ্ছা, যদি দেখা যায় তাহলে ল্যাটারাল আর্ট প্রেশার থিওরিজ মানে বোঝাই যাচ্ছে এখানে প্রিভিয়াসলি এস্টাবলিশড বা গভর্নড কিছু থিওরি নিয়ে আলাপ আলোচনা করা হয়। তো থিওরিতে যাওয়ার আগে বা থিওরি নিয়ে আলাপ আলোচনা করার আগে অবশ্যই আমাদেরকে একটু জানতে হবে আগে ল্যাটারাল আর্ট প্রেশার কি, ল্যাটারাল আর্ট প্রেশার কোত্থেকে আসতেছে। তারপরে না হচ্ছে সেই আর্ট প্রেশারের উপর বেস করে আমরা থিওরি কে কি দিছে, কোথায় কি অ্যাপ্লাই করা যুক্তিসঙ্গত না, কিভাবে কোন টাইপ অফ সয়েল কন্ডিশনের উপর প্রেশার আসতেছে, কি কনসিডার করতে হবে, সেই টার্মগুলো আমরা একটু জানতে পারবো। আচ্ছা, আস্তে আস্তে আমরা দেখি যে কি বলতেছে। ল্যাটারাল আর্ট প্রেশার হচ্ছে সেই টাইপ অফ প্রেশার যেটা সয়েল এক্সিবিট করে, মানে সয়েল এক্সপিরিয়েন্স করে বা সয়েল গেইন করে ল্যাটারাল বা হরিজন্টাল ডিরেকশন থেকে।
সেই কাইন্ড অফ প্রেশারকে বলা হয় হচ্ছে ল্যাটারাল আর্ট প্রেশার। সো ল্যাটারাল প্রেশার is the pressure that soil exerts in the horizontal direction. The lateral earth pressure is important because it affects the consolidation behavior and strength of the soil, and it is considered in the design of geotechnical engineering structures such as retaining walls, basements, tunnels, deep foundations, and breast excavations. তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ল্যাটারাল আর্থ প্রেশারটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যে ব্যাকফিলিং ম্যাটেরিয়ালটা আমাদের থাকবে, সেই ব্যাকফিলিং ম্যাটেরিয়াল থাকবে, দেখা যাবে যে সেটাতে সয়েল থাকবে, মানে সয়েল পার্টিকেলস থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেটাতে রেইনফল আসবে, অন্য কোনো আমার ওয়াটার সোর্স থেকে সেটাতে ওয়াটার পার্কুলেট হবে। পার্কুলেট হলে কি হবে? তখন ভলিউম ইনক্রিজ করবে, আবার দেখা যাবে যে ভলিউম ডিক্রিজও করতেছে। তো এই টাইপ অফ ক্রাইটেরিয়া বা কন্ডিশনগুলা এফেক্টসটা কিরকম হইতে পারে সেটার জন্য আমাদের ল্যাটারাল আর্থ প্রেশার থিওরিটা জানা বা ল্যাটারাল আর্থ প্রেশার নিয়ে স্টাডি করে নেওয়াটা ইম্পর্টেন্ট। কোন কোন পার্সপেক্টিভে বা এটার লিস্ট এখানে আমি করেছি। সাচ এজ রিটেনিং ওয়ালের জন্য কোনো বেসমেন্টে যদি আমি রিটেনিং ওয়াল দিই, বা বেসমেন্টে যদি আমাদের এরকম কোনো রিটেনিং স্ট্রাকচার প্রোভাইড করতে হয়, টানেল বা ডিপ ফাউন্ডেশন বা এক্সকাভেশনের জন্য, কোনো বাল্কহেড কনস্ট্রাক্ট করার জন্য, এই জন্য আমাদেরকে স্টাডি করতে হবে। এবং the proper design of those structures requires an estimation of lateral earth pressure, which is a function of several factors. কিছু কিছু ফ্যাক্টরের উপর এই lateral earth pressure এর এস্টিমেশনটা, ডিজাইনটা আমাদের ডিপেন্ড করে থাকে। কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট, এবং ফ্যাক্টরটা যেটা হতে পারে যে দ্য টাইপ অ্যান্ড অ্যামাউন্ট অফ ওয়াল মুভমেন্ট। এখন পর্যন্ত তো ওয়ালে আসি নাই, ওয়ালটা একটু পরে যাচ্ছি, বা এক্সাম্পলে থিওরিতে যখন প্রবেশ করবো তখন এটার সিগনিফিকেন্সটা দেখবো। যে হতে পারে যে আমাদের কতটুকু আসলে মুভ করবে, সেই মুভমেন্টটা বা সেটা স্টাডিটা আমাদের কি হবে। শেয়ারসিন প্যারামিটার মানে হচ্ছে যে সি5 কোহেশন এবং ফ্রিকশনাল অ্যাঙ্গেল। তো সেটা নিয়ে আমাদেরকে অবশ্যই স্টাডি করতে হবে, কারণ সেটার উপর অনেকটাই ফেলিওর ক্রাইটেরিয়া বা হচ্ছে সয়েলের প্রপার্টিসটা ডিপেন্ড করে। সয়েলের ইউনিটওয়েটের উপর অবশ্যই কি টাইপ সয়েল কন্ডিশন বা কি টাইপস অফ ম্যাটেরিয়াল আছে, ড্রেনেজ কন্ডিশনস ইন দ্য ব্যাকফিল। তো এই 4টা প্যারামিটারস এবং অথবা 4টা ফ্যাক্টরি আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের জন্য মিন্স হচ্ছে এই ল্যাটারাল আর্থ প্রেশার থিওরিজের জন্য বা ল্যাটারাল আর্থ প্রেশার কনসেপ্টটার জন্যই ইম্পর্টেন্ট, এবং এটার ইউটিলাইজেশন অবশ্যই হবে এবং অবশ্যই জানতে হবে। আচ্ছা, এখন আসি এখানে আমি দেখতে পাচ্ছি যে সব জায়গাতে আমি সবার প্রথমে রিটেনিং ওয়াল একটা টার্ম চলে আসছে। তো যেহেতু আমরা রিটেনিং স্ট্রাকচারে আছি, সো দেখা যাবে কি যে আমি যে কোনো থিওরি পড়তে যাই বা যে কোনো স্ট্রাকচার নিয়ে আমি কথাবার্তা বলতে যাই, কোনো না কোনো কন্টেন্টে বা কোনো না কোনো টপিকে ডিফারেন্ট টাইপ অফ আর্থ রিটেনিং স্ট্রাকচারের এক্সাম্পল দিয়েই বোঝানো হবে, বা আর্থ রিটেনিং স্ট্রাকচারের এক্সাম্পল দিয়ে অ্যাপ্লিকেশনটা দেখানোর চেষ্টা করা হবে। সো এখানে আমি চিন্তা করতেছি হচ্ছে যে আমার ডিফারেন্ট ইলেভেশনের গ্রাউন্ড সারফেস আছে, এই একটা ইলেভেশন আর এই একটা ইলেভেশন আছে, এখানে এটাকে আমি রিটেনিং ওয়াল দিয়ে অ্যাডজাস্ট করব, বা রিটেনিং ওয়াল দিয়ে এটাকে আমি ব্রেস্ট করব। এই জন্য আমি এখানে রিটেনিং ওয়ালের এক্সাম্পলটাই সুইটেবল মনে করলাম, যে বেসিক্স বা একদম ফান্ডামেন্টাল টার্ম যেটা। তো কেস 1, 2, 3 এটা কেসেস দেখা যাচ্ছে কি? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, যদি দেখা যায় তাহলে কেস 1, 2, 3 তিনটা কেসেস আমি এক্সপেক্ট করছি যে অলরেডি আমরা নোন। তো তিনটা কেসেস কি? একটা হচ্ছে অ্যাট রেস্ট কন্ডিশন, একটা অ্যাক্টিভ আর্থ প্রেশার কন্ডিশন, আর একটা হচ্ছে প্যাসিভ আর্থ প্রেশার কন্ডিশন। আচ্ছা, তো এটা অ্যাক্টিভ আর্থ, অ্যাট রেস্ট, অ্যাক্টিভ, প্যাসিভ। তো এই কেসেসগুলা অ্যারাইজ হয়েছে কি জন্য? ওই যে বললাম যে আর্থেন কন্ডিশন বা যে ব্যাকফিল ম্যাটেরিয়াল, এই ব্যাকফিলিং ম্যাটেরিয়াল টার্মটা বারবার আসবে, কারণ রিটেনিং স্ট্রাকচারের প্রিন্সিপালসের মধ্যে এটা অলরেডি কমন। তো দেখবেন যে এই টার্মটাই ম্যাক্সিমাম কেসই অ্যারাইজ হচ্ছে। তো এই যে কি করব, যে আমাদের এই ব্যাকফিলিং ম্যাটেরিয়ালের বা ব্যাকফিলিং যে সয়েলটা থাকে, সেই সয়েলটার সাথে প্রেশার কিভাবে অ্যাডজাস্ট হচ্ছে, সেই জন্য আমাদেরকে এই থিওরিগুলা নিয়ে কাজ করতে হবে। থিওরিগুলো আমরা ডেসক্রাইব করার প্রয়োজনীয়তা মনে করি। তো তিনটা যে কন্ডিশনস আছে বা তিনটা যে কেসেস আছে, সেই তিনটা কেসেসকে আলাদা করা হয়েছে যে অ্যাট রেস্ট কন্ডিশন। অ্যাট রেস্ট কন্ডিশনস মানে হচ্ছে যে ব্যাকফিলিং ম্যাটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ যে রিটেনিং ওয়াল মিনস হচ্ছে এ বি, যে আমি সাফিসিয়েন্ট বা স্পেসিফিক হাইট, এইচ হাইটে যে ওয়ালটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিটেনিং ওয়াল, যেটা এই
সাইডটা হচ্ছে আমার ব্যাকফিলিং ম্যাটেরিয়াল এই সাইডের সাথে অ্যাটাচ আছে। তো অ্যাট রেস্ট কন্ডিশনে হচ্ছে সবকিছু অ্যাট রেস্টে আছে, এখানে কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা নাই, কোনো কিছুর মুভমেন্টও করা নাই, যেভাবে যে ছিল যেভাবে প্লেস করা হয়েছে সেভাবেই আছে। নাম্বার 2 হচ্ছে বা কেসেস 2 হচ্ছে ওয়ালটা টিল্ট করে গেছে, টিল্ট করছে বা ওয়ালটা মুভমেন্ট হয়েছে কি কোত্থেকে মুভমেন্ট হয়েছে, ব্যাকফিলিং ম্যাটেরিয়াল থেকে এওয়ে মানে ম্যাটেরিয়াল থেকে দূরে সরছে, আর একটা হচ্ছে ব্যাকফিলিং ম্যাটেরিয়ালের দিকে ওয়ালটা টিল্ট করছে। তাহলে 3টা কন্ডিশন এখানে অ্যারাইজ হয় বা 3টা কেসেস অ্যারাইজ হয়। 3টা কেসেস নিয়ে আমাদেরকে যে 3টা কেসেসের কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার করে 3টা কেসেসের কনসেপ্টটাকে জেনে তারপর রিটেনিং ওয়ালের ডিজাইন বা অ্যানালাইসিস আমাদেরকে করা লাগে আসলে, যে মানে ফিল্ড কন্ডিশনে বা ফিল্ডে কি কি ধরনের কেসেস অ্যারাইজ হতে পারে, এই ধরনের কেসেস অ্যারাইজ হইতে পারে তার সাথে মানে অ্যালাইন্ড রেখে বা তাকে প্রায়োরিটি দিয়ে আমাদেরকে এইভাবে ওয়ালকে ডিজাইন করতে হবে বা এই প্রেশারকে এইভাবে কনসিডার করতে হবে। আচ্ছা, এখন নাম্বার 1 যেটা বা ফিগার এ যেটা সেটাতে দেখতে পাচ্ছি যে আমি কি বললাম প্রথমে, যে এ বি একটা রিটেনিং ওয়াল আছে যেটার হাইট হচ্ছে এইচ, ক্যাপিটাল এইচ রিটেনিং ওয়ালের হাইট। বি পয়েন্টে যে হ্যাচ করা বা যে শেডের যে অংশটা আছে সেটা হচ্ছে প্রথম ইলেভেশন গ্রাউন্ডের, আর এ পজিশনে যেটা আছে সেটা হচ্ছে তার আপার এলিভেশন, আরেকটা এলিভেশন। তার মানে এই ম্যাটেরিয়ালটা এটা পুরোটাই হচ্ছে ব্যাকফিলিং ম্যাটেরিয়াল এবং এটা একদম স্ট্রেইট আছে, মানে হরাইজন্টাল ল্যাটারাল আছে, একদম হরাইজন্টাল। এখন এই যে আমি একটা অ্যাশ কালারের ব্লক দেখতে পাচ্ছি, চারপাশে যে আমার ইফেক্টিভ স্ট্রেসের সাইন দেওয়া আছে, 3টা ডায়াগ্রামের জন্যই 3টা ব্লক কনসিডার করা আছে, এটা দেখতে পাচ্ছি আমি আশা করছি। তো আমি কি করেছি যে প্রত্যেকটা কন্ডিশনের জন্য মানে এতগুলা ম্যাটেরিয়াল নিয়ে তো কাজ করার দরকার নাই, তো আমি সাফিসিয়েন্ট একটা ডিস্টেন্স পরে আমি একটা সার্টেন ব্লক কনসিডার করে নিয়েছি যেটা ব্যাকফিলিং ম্যাটেরিয়ালের জন্য। তো এখন এই ব্লকটা কনসিডার করার পরে দেখতে পাচ্ছি কি এখানে সাইন দেওয়া আছে যে মানে হরাইজন্টাল ইফেক্টিভ স্ট্রেস আর ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, দুই ধরনের স্ট্রেস এখানে অ্যাক্ট করে বা দুই ধরনের স্ট্রেস কাজ করে। তো হরাইজন্টাল ইফেক্টিভ স্ট্রেস আর ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস কি এবং কোত্থেকে আসলো? হরাইজন্টাল ইফেক্টিভ স্ট্রেস মানে হচ্ছে যে এই যে হরাইজন্টাল বা ল্যাটারাল যে ফোর্স সয়েল থেকে আসতেছে বা সয়েল দিচ্ছে সেখান থেকে আমার যে স্ট্রেস জেনারেট হচ্ছে এই ব্লক বা এই ম্যাটেরিয়ালের উপরে, মানে আমি তো সার্টেন একটা হাইট পরে আমি ব্লকটা কনসিডার করেছি, এখন আমার এই পাশের আশেপাশের সয়েল তো আছে, সেটা তো আর ফেলনা নাই, তো আশেপাশের সয়েল আছে মানে হচ্ছে এই সয়েল তো এখানে ল্যাটারালিও প্রেসার দিবে আবার হচ্ছে ভার্টিক্যালিও প্রেসার দিবে, তো দুইটি আমাকে কনসিডার করতে হবে। তো ল্যাটারালি যেটা হরাইজন্টাল ইফেক্টিভ স্ট্রেস সেটাকে বলতেছি আমি সিগমা এইচ প্রাইম, আর ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস যেটা সেটাকে বলতেছি আমি সিগমা প্রাইম নট অ্যাট রেস্ট কন্ডিশনে, সিগমা প্রাইম নট, বা আমি ফান্ডামেন্টাল টার্ম বলতে পারি যে হরাইজন্টালি হচ্ছে সিগমা এইচ প্রাইম, ভার্টিক্যালি হচ্ছে সিগমা নট প্রাইম। তো ভার্টিক্যালি যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, সেটা হচ্ছে এই যে ভার্টিক্যালি বা টপ থেকে যে আমার ব্যাকফিলিং ম্যাটেরিয়াল যে প্রেশার দিচ্ছে সেখান থেকে আসতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই গ্রাউন্ড সারফেস বা এই ইলেভেশনের উপরে যদি আমার এক্সট্রা করে যদি কোনো থাকে ওভারবার্ডেন, যদি কোনো লোড থাকে সাচেস কোনো পয়েন্ট লোড আছে বা কোনো ইউডিএল আছে বা কোনো সারচার্জ আমি এখানে অ্যাপ্লাই করছি, তাহলে সেগুলাও এখানে ওভারবার্ডেন, টোটাল ওভারবার্ডেন প্রেশার হিসেবে বা এই ইফেক্টিভ স্ট্রেসটা অ্যাক্ট করবে। তো এখন আরেকটা টার্ম এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই দুইটা স্ট্রেস হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেসকে আমি যদি ফাংশনালি ডিফাইন করতে যাই তখন আমি যে প্যারামিটারটা এখানে ফাইন্ড আউট করতে পারি সেটাকে আমি বলতেছি হচ্ছে আর্থ প্রেশার কোএফিশিয়েন্ট, দ্যাট মিনস হচ্ছে রেশিও অফ হরাইজন্টাল ইফেক্টিভ স্ট্রেস টু ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, দ্যাট মিনস আর্থ প্রেশার কোএফিশিয়েন্ট কে। যখন এটা আমি অ্যাট রেস্ট কন্ডিশনের জন্য কনসিডার করব তখন সেটা হয়ে যাবে কে নট বা কে জিরো, জিরো মিন করতেছে আর্থ প্রেশার কোএফিশিয়েন্ট অ্যাট রেস্ট কন্ডিশন, এবং এই আর্থ প্রেশার কোএফিশিয়েন্ট গুলা সাচেস রেস্ট, অ্যাক্টিভ, প্যাসিভ, পরবর্তীতে আমরা যখন কি কি ধরনের বা কি টাইপস প্রেশার এখানে আসতেছে এই ব্যাকফিলিং ম্যাটেরিয়াল থেকে সয়েল টাইপসের উপর ডিপেন্ড করে সেটা এস্টিমেট করতে যাব বা ক্যালকুলেট করতে যাব, তখন আমাদের এই কোএফিশিয়েন্টগুলো দরকার হবে, মানে এই কোএফিশিয়েন্ট উপর বেস করে আমরা তখন ওই প্রেশারগুলা বা প্রেশার ফোর্সগুলো আমরা ডিফাইন করতে পারবো বা ডিটারমাইন করতে পারবো। এখন আসি তাহলে অ্যাট রেস্ট কন্ডিশন গেল, সে যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে।
এখন আসি অ্যাক্টিভ আর্ট প্রেশার। অ্যাক্টিভ আর্ট প্রেশার এর ব্যাপারটা যেটা হইছে, তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ালটা মুভ করে যাবে বা এই কন্ডিশনে একটা সার্টেন অ্যামাউন্টে একটা সার্টেন ডিস্টেন্সে ওয়ালটা টিল্ট করবে, মানে যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে সে থাকবে না। তো টিল্ট বা মুভমেন্টের ক্রাইটেরিয়াটা, সেই মুভমেন্টের চিত্রটা এখানে ডটেড লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে এই ওয়ালটা কি করছে, যে যে কন্ডিশনে ছিল, প্রথমে যে অবস্থায় ছিল সেই অবস্থায় সে না থেকে সয়েলের প্রেশারের কারণে সে তখন বাইরের দিকে মুভ করছে বা বাইরের দিকে টিল করছে। এই কন্ডিশনকে বলা হয় হচ্ছে, মানে ল্যাটারাল প্রেশার বা ল্যাটারাল ফোর্সের এই কন্ডিশনকে বলা হয়ে থাকে যে অ্যাক্টিভ আর্ট প্রেশার কন্ডিশন। এবং এটাকে তখন ডিনোট করা হয় কে এ দিয়ে। বাকি প্যারামিটার্স বা বাকি থিওরি কিন্তু সবই সেম, মানে বাকি ইন্ডিকেশনগুলো সবই সেম। তো এটাকে ডিফাইন করা হয় তখন অ্যাক্টিভ আর্ট প্রেশার কোএফিসিয়েন্ট দিয়ে। তো এটাকে যদি আমি করি, মানে ম্যাথমেটিক্যালি যদি আমি এক্সপ্রেস করি, তাহলে আমি বলতে পারি কে ইজ ইকুয়াল টু কে এ ইজ ইকুয়াল টু হরাইজন্টাল ইফেক্টিভ স্ট্রেস ওভার ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস। তো দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে এই সিগমা প্রাইম এইচ ওভার সিগমা প্রাইম নট, যেটা অ্যাক্টিভ এবং প্যাসিভের জন্য, তো দেখা যাচ্ছে যে তিনটা ইকুয়েশনই একই জিনিস ইন্ডিকেট করতেছে, তাই না? একইভাবে প্যারামিটারগুলো আমরা ইনপুট দিয়েছি। অনেক সময় দেখা যেতে পারে যে সিগমা প্রাইম নটটা সিগমা প্রাইম না হয়ে, মানে নট না লিখে আমি অ্যাক্টিভের জন্য সিগমা প্রাইম এ ইউজ করেছি, প্যাসিভের জন্য সিগমা প্রাইম পি ইউজ করেছি। দুইটা বলে রাখলাম আর কি, যে এটা এরকমও ইউজ করতে পারেন, বা আবার মানে তখন অ্যাক্টিভ হার্ট প্রেশার লিখে দিতে হবে আর কি, যে ফর অ্যাক্টিভ হার্ট প্রেশারের জন্য হরাইজন্টাল আপনি এত পাইছেন, ভার্টিক্যাল এত, এটা মেনশন করে দিলে হবে। আবার আপনি পি দিয়ে বা এ দিয়ে ইন্ডিকেট করলেও হবে। সেম ভাবে প্যাসিভের জন্য যেটা হয়, যে অ্যাক্টিভের জন্য যেটা হয়েছে, ওয়াল মানে ওয়ালটা যে গ্রাউন্ড বা যে ব্যাকফিলিং ম্যাটেরিয়াল থাকে সেটার এওয়ে, মানে সেটা থেকে দূরে সরে যায়, আর সেটার দিকে যখন সরে যাবে বা সেটার দিকে যখন মুভমেন্ট হবে, তখন সেই ধরনের ক্রাইটেরিয়নকে বা সেই ধরনের প্রেশারকে বলা হয় হচ্ছে আমার প্যাসিভ আর্ট প্রেশার। তো সেটার জন্য তখন আমাদের কোএফিসিয়েন্টটা কিরকম হয়, হরাইজন্টাল ইফেক্টিভ স্ট্রেস অ্যাজ ওয়েল অ্যাজ প্যাসিভ ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস। তো দুইটার জন্যই আমার ওয়াল মুভমেন্টটা কতটুকু পরিমাণে হচ্ছে সেটাকে আমি ইন্ডিকেট করতেছি ডেল্টা এল এ অ্যাজ ওয়েল অ্যাজ ডেল্টা এল পি রেসপেক্টিভলি। মানে ওয়ালটা কতটুকু যে মানে যে প্রথম যে পজিশনে ছিল বা অ্যাট ফার্স্ট যে কন্ডিশনে ছিল সেটা থেকে কতটুকু দূরে সরে গেছে বা সেটা থেকে কতটুকু মুভ করেছে। আচ্ছা, তাহলে কেসেস তিনটা যদি আমরা দেখি, কি কি দেখতে পেলাম, যে অ্যাক্টিভ আর্ট প্রেশার, প্যাসিভ আর্ট প্রেশার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট রেস্ট কন্ডিশন। এখন আমি একটা গ্রাফ দেখতে পাচ্ছি, কি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ফাই এর পার্সপেক্টিভে অ্যাক্টিভ আর্ট প্রেশার কোফিসিয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্যাসিভ আর্ট প্রেশার কোফিসিয়েন্টের একটা রিলেশনশিপ বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমি কি দেখতে পাচ্ছি ডায়াগ্রামটা? জি ম্যাম। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি আমি খুব ফাস্ট আগাচ্ছি? বোঝা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, না বুঝলে জিজ্ঞাসা করেন। ম্যাম একটু এখন স্লো বলেন। একটু স্লো বলবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হুট করে কেন এখন অ্যাক্টিভ আর প্যাসিভ আর্ট প্রেশারের কোএফিসিয়েন্ট নিয়ে এই ইন্টারনাল ফ্রিকশন যেটা ফাই, সেটার ইসে আমরা চলে আসলাম, মানে রিলেশনশিপে আমরা চলে আসলাম। রিলেশনশিপে চলে আসছি এই কারণে যে এই যে যে নিচে দেখেন একটা ছোট করে কোশ্চেন লিখা দিছি, যে কেন আমরা কোর্স এবং গ্র্যানুলার ম্যাটেরিয়াল ব্যাকফিলিং ম্যাটেরিয়াল হিসেবে চুজ করি। আমরা কোর্স বা গ্র্যানুলার ম্যাটেরিয়ালকে ব্যাকফিলিং ম্যাটেরিয়াল হিসেবে প্রেফার করে থাকি, বা আমাদের যদি চুজ করার অপশন থাকে সেটা আমরা চুজ করে থাকি। সেই কোশ্চেনের অ্যান্সারটা পাওয়ার জন্যই আমরা মূলত এই ডায়াগ্রামটা নিয়ে আসছি আর কি, অ্যাজ ওয়েল অ্যাজ এই ডায়াগ্রামটাও যখন একটু পরে ডিসক্রাইব করব। তো এখন আমি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন জানি, আর তার সাথে অ্যাক্টিভ আর্ট প্রেশার কোফিসিয়েন্ট কে এ এবং প্যাসিভ আর্ট প্রেশারও আমরা একটু আগে এটার ধারণা পেয়ে আসছি বা জেনে আসছি। আচ্ছা, এখন আমি একটু ফরওয়ার্ডে মুভ করি। ফরওয়ার্ডে মুভ আমি এই কারণে, একটা ইকুয়েশন কে একটু দেখানোর জন্য, বা ইকুয়েশনকে, হ্যাঁ এই তো, এইটা কি দেখা যাচ্ছে? এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? র্যাঙ্কাইন্স থিওরির জন্য অ্যাক্টিভ আর্ট প্রেশার। জি ম্যাম।
দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, এইখানে নিচে আমি যে ছোট করে একটা লিখেছি, একটা কন্ডিশন লিখেছি বা একটা সূত্র লিখেছি, দেখা যায় k is equal to tan square something is equal to 1 minus sin phi over 1 plus sin phi। ইয়েস ম্যাম। দেখা যাচ্ছে? আচ্ছা, তো ওই যে একটু আগে আমি যে একটা গ্রাফ ওপেন করলাম, আমি গ্রাফটাতে আবার মুভ করব, সেই গ্রাফটার থেকে যে আমি মানে গ্রাফের মধ্যে যে আমি কে এন্ড কেপি বসাইছি, কে এন্ড কেপি বের করার জন্য তো আমি একটু আগে একটা ফর্মুলা দেখিয়ে আসছি, সেটা ফান্ডামেন্টাল ফর্মুলা, সেটা জেনারেল ফর্মুলা। আর এই ফর্মুলাটা যেটা হইছে 1 মাইনাস সাইন ফাই ওভার 1 প্লাস সাইন ফাই, এটা হচ্ছে কে বের করার জন্য। আবার যখন আমরা কেপি বের করতে যাব, কেপি ডিটারমিন করার জন্য আরেকটা ফর্মুলা হচ্ছে ওইটারই রিভার্স, অ্যাক্টিভের রিভার্স 1 প্লাস সাইন ফাই ওভার 1 মাইনাস সাইন ফাই। আশা করছি এই স্লাইডটাও দেখা যাচ্ছে। এই ফর্মুলাগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ভার্সন বা ফান্ডামেন্টালের আপনার হচ্ছে ইমপ্রুভ ভার্সন। ইমপ্রুভ ভার্সন মানে হচ্ছে আমরা বেসিক্যালি এই ফাই এর ধারণাটা বা ইন্টারনাল ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের ধারণাটা এই মোর কুলম্ব সার্কেল থেকে পেয়ে থাকি, বা মোর কুলম্ব এনভেলপের নাম আপনারা শুনেছেন, সলিড মেকানিক্সও করার কথা এবং এটা জিওটেকেও করার কথা। সেই ক্রাইটেরিয়া থেকে বা সেই ধারণা থেকে আমরা এই ফায়ার ধারণাটা পেয়ে থাকি এবং এই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করা হয়। এটার সাথে কিন্তু ওই হরাইজন্টাল ইফেক্টিভ স্ট্রেস, ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেসের রিলেশন আছে, কিন্তু এটা মোর কুলম্ব সার্কেলটা ড্র করে এটার ফেলিউর ক্রাইটেরিয়াটা কিভাবে গভর্ন করে সেখান থেকে আপনার এই 1 মাইনাস সাইন ফাই ওভার 1 প্লাস সাইন ফাইটা বেসিক্যালি নিয়ে আসা হয়েছে। তো তাতে করে কি হয়, ওই স্পেসিফিক টাইপ অফ সয়েল এর জন্য আমার ফ্রিকশনাল অ্যাঙ্গেল কিরকম সেটার একটা ধারণা আমাদের অলরেডি থাকে বা ধারণা একটা অলরেডি আছে। এবং আমি যদি আবার উল্টা করে বলি যে আপনার এই ফ্রিকশনাল অ্যাঙ্গেলের উপর বেস করে কি টাইপ অফ সয়েল হয় সেটার একটা আইডিয়া আমরা পাই, এবং সেটা থেকে আমরা ফার্দার আরেকটা আইডিয়া পাই কি টাইপ অফ ব্যাকফিলিং ম্যাটেরিয়াল আমরা ইউজ করব। তার মানে ব্যাপারটা বোঝা গেছে যে আমরা প্রথমে ফাই জানি, ফাই থেকে সয়েল টাইপ জানি, বা সয়েল টাইপ জানি তার জন্য ফাই জানি, এবং এই দুটা ক্রাইটেরিয়া ফলো করে আমরা কি টাইপ অফ ব্যাকফিলিং ম্যাটেরিয়াল ইউজ করব সেটার ধারণা আমরা পেতে পারি। আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি। এখন যদি আমি একটু ব্যাকে মুভ করি, মিনস হচ্ছে এই ডায়াগ্রামটাতে, তাহলে আমি বেসিক্যালি এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি যদি একটু গ্রাফটা খেয়াল করি দেখতে পাবো যে হরাইজন্টাল এক্সিস বরাবর আমার ফ্রিকশনাল অ্যাঙ্গেল আছে যেটা ফাই বা ফাই প্রাইম, যেটা যে কোনো একটা দিয়ে আপনারা ইন্ডিকেট করতে পারেন। হরাইজন্টাল এক্সিস বরাবর আছে সাচ এস 0 1 2 3 4 5 6 এটসেট্রা এটসেট্রা। আর ভার্টিক্যাল এক্সিস বরাবর আছে অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্যাসিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট KA and KP রেসপেক্টিভলি। তো আমি যদি একটু গ্রাফটা খেয়াল করি তাহলে আমি দেখতে পাবো যে এখানে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের সাথে ব্লু কালারের যে গ্রাফটা ইন্ডিকেশন দিচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল ফ্রিকশনের সাথে K, এবং যেটা অরেঞ্জ কালারের গ্রাফ আছে সেটা হচ্ছে ইন্টারনাল ফ্রিকশনের সাথে KP। আচ্ছা, এখন আমি যদি একটু কোএফিসিয়েন্টের ভ্যালুগুলা অবজার্ভ করি তাহলে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি 0 থেকে একদম মানে খুবই অল্প অল্প পরিমাণে কে এর ভ্যালু ইনক্রিজ করছে, বা আমার ভার্টিক্যাল এক্সিস বরাবর সেটা আপওয়ার্ড যাচ্ছে, যে 0 থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনার 0.2 0.4 68 1 1.2 1.4 এটসেট্রা এটসেট্রা। এবং আমি যদি প্যাসিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট দেখি তাহলে আমি দেখছি এই ভ্যালুটা আবার কে এর থেকে ফার 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 আমার দূরে, যে সাথে 0 10 20 30 40 60 পর্যন্ত আপ হইছে এই কোএফিসিয়েন্টটা। এটা তো নন ডাইমেনশনাল প্যারামিটার বা ডাইমেনশনলেস, কে কে পি কিন্তু কোনো ডাইমেনশন নাই বা মানে কোনো ইউনিট নাই আর কি। তো এটা একটু খেয়াল করেন। তো আমি যদি একটু অবজার্ভ করি, প্রথমে কে এটা যদি একটু অবজার্ভ করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল বিবেচনা করি, 0 ডিগ্রি, আমার কথাটা একটু ভালো করে খেয়াল করেন, 0 ডিগ্রি যখন ফাই থাকবে তখন আমি এই যে কার্সার আমি উপরের দিকে ভার্টিক্যালি মুভ করতেছি, আমি দেখতেছি 0-র জন্য কে এর ভ্যালু হচ্ছে 1, 0-র জন্য কে এর ভ্যালু কত হইছে 1, আর 0-র জন্য কে পি এর ভ্যালু কত হইছে অলমোস্ট 0-র কাছাকাছি বা খুবই খুবই কম আর কি, এরকম ভ্যালু, এরকম ক্রাইটেরিয়াটা। আবার আপনি যদি হাইয়েস্ট ভ্যালুতে যান,
সে 60, 75 বা 90 এদিকেও যদি যাওয়া হয়, আমি যদি 90 পর্যন্ত মুভ করি, তখন দেখতে পাবো যে কে এর ভ্যালু একদম কমে কমে আপনার অলমোস্ট জিরোর কাছাকাছি চলে আসবে, জিরোর কাছাকাছি। বা 75 যদি আমি অবজার্ভ করি, তখন দেখতে পাচ্ছি যে কে এর ভ্যালু এত অ্যাঙ্গেল বেশি হওয়ার সত্ত্বেও কে এর ভ্যালু সেটা কমে গেছে। আবার আমি যদি কেপি এর ক্ষেত্রে আসি, তখন দেখতে পাবো যে কেপি এর জন্য ইন্টারনাল ফ্রিকশনের অ্যাঙ্গেলের সাথে কেপি রিলেশনশিপটা আবার উল্টা অবজারভেশন দিচ্ছে। মানে কে এর সাথে যেরকম রিলেশনশিপ ছিল, সেটার রিভার্স রিলেশনশিপ সে জেনারেট করতেছে। তার মানে এ থেকে কি বোঝা যায়, বা আমি আরেকটু সিম্পল করি, এই যে আমরা পিছনে কে এ এবং কেপির দুটা ইকুয়েশন দেখে আসলাম না, এই ইকুয়েশনের মধ্যে আমি কে এর মধ্যে সিম্পলিফায়ার ভ্যালুগুলো বসাই দিব। মানে সে কে এর মধ্যে যদি আমি এখানে সাইন সাইন না মানে সাইন অ্যাঙ্গেলে, তো এটা যদি আমি 0 বসাই, এখানে যদি 0 বসাই তাহলে একটা ভ্যালু পাবো। আবার কেপি এর মধ্যেও যদি আমি 0 বসাই, এখান থেকে একটা কেপি কোএফিশিয়েন্ট পাবো ক্যালকুলেশন করলে। সেম ভাবে আমি যদি অ্যাঙ্গেল বাড়াতে থাকি, 0 নিচে তো যেতে পারবো না, 0 থেকে শুরু করব। তো যদি বাড়াইতে থাকি, তাহলে সেখান থেকে আমি কেপির অনেকগুলা প্যারামিটার ফাইন্ড আউট করতে পারবো ডিফারেন্ট ফ্রিকশনাল অ্যাঙ্গেলে। মানে ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের জন্য আমি ডিফারেন্ট কে এন্ড কেপি পাবো। বেসিক্যালি এই কে এ এন্ড কেপি গুলা দিয়ে কিন্তু এই ডায়াগ্রামটা ফিগার আউট করা হয়েছে, বা এই ডায়াগ্রামটা ড্র করা হয়েছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। কথা কি বোঝা যাচ্ছে বা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ফোকাস করেন কিন্তু, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমি যেটা করব, যে আমি কেপি সুন্দর আমি 0, তারপর সে 30 ডিগ্রি, সে 45 ডিগ্রি, সে 60 ডিগ্রি, সে 90 ডিগ্রি, ধরেন এইসব অ্যাঙ্গেলগুলা দিয়ে আমরা কেপি ফাইন্ড করলাম। তাহলে তখন আমি কি দেখতে পাবো, এই ধরনের ডায়াগ্রাম বা এই ধরনের চিত্র একটা আমি ফাইন্ড আউট করতে পারবো, ফিগার আউট করতে পারবো। তো আমরা জেনে থাকি বা আমরা জানি যে ক্লে টাইপ অফ সয়েলের জন্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে 0। এটা তো আমরা জানি। ক্লে সয়েল হচ্ছে পিওর ক্লে, যেটা সেটা হচ্ছে কোহেশনলেস সয়েল। কোহেশনলেস সয়েল যখন হয়, তার মানে হচ্ছে আমি ফাইয়ের ভ্যালু 0 বসাবো। 0 মানে কি, সেটা কোহেশনলেস সয়েল। তারপরে হচ্ছে আপনার সেটার জন্য হচ্ছে আপনার নাই, কি বলে, পিওর ক্লে, এবং এটা হচ্ছে ড্রেনেজ ক্যাপাসিটি পুয়ার, মানে ড্রেনেজ কন্ডিশন সে পুয়ার, ক্যাপাসিটি তার পুয়ার, সে আমার তার জন্য কে এর ভ্যালু হাইয়েস্ট হচ্ছে 1। মানে সে 1 এর বেশি যেতে পারবে না। মানে আপনি 0 যখন বসাবেন কে এ এবং কেপির ইকুয়েশনে, তখন আপনি হাইয়েস্ট ভ্যালুই পাবেন হচ্ছে 1। এর বেশি তো যেতে পারবেন না, কারণ হচ্ছে 0-র নিচে তো আর আপনার কোনো অ্যাঙ্গেল আমরা কনসিডার করে থাকি না, অ্যাঙ্গেল তো ওখানে ধরা যায় না। তো সেই জন্য হাইয়েস্ট ভ্যালু এখান থেকে 1, মানে 1-এ মার্ক হবে, 1-এর পরে আর বলতে কিছু নাই। কিন্তু আপনি যখন, তাহলে আমি কি বুঝলাম, যে যখন পিওর ক্লে, বাস্তবে তো কি একদম পিওর ক্লে, একদমই পিওর ক্লে, যেখানে সিল্টও নাই, একদম স্যান্ডও নাই, সেই রকম 100% পিওর পাওয়াটা তো ডিফিকাল্ট। কিন্তু আমরা অ্যাসিউম করে নিই বা ধরে নিই যে একদম পিওরই, সেটার হচ্ছে 0 ডিগ্রি ইন্টারনাল ফ্রিকশন থাকবে, সেটা হচ্ছে আমরা ক্লে হিসেবে তাকে ফাইন্ড আউট করবো। বা তাতে কিছু সিল বা কিছু স্যান্ড কটের মিক্স থাকলেও সেটাও সমস্যা নাই। মানে আমি বুঝতে চাচ্ছি যে ক্লে টাইপ অফ সয়েল হইলে সেটার অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন হয় 0, এবং সেটার জন্য কে এর ভ্যালু হয় 1 এবং কেপিও হয় 1, আপনি যদি ওই ইকুয়েশনটাতে ইনপুট দেন। এখন আমি পরপর, তাহলে আমার কাজ কি, আমি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বাড়াইতে যাব। যখন আমার ফ্রিকশন বেড়ে যাবে, ঠিক আছে, বেড়ে যাবে, মানে 0 থেকে সে 30 হইলো, 15 হইলো, 45, 30, 60, 75, তারপরে যখন হইলো, তখন কি হবে, আমার কে এর ভ্যালু কমলেও কেপি এর ভ্যালু তখন বেড়ে যায়। এই ডায়াগ্রামটা অবজার্ভ করেন, তখন কি হচ্ছে, কে এর ভ্যালু কমে গেল, কেপি এর ভ্যালু তখন বাড়তেছে, বেড়ে একটা সার্টেন, এখানে আমি ফোকাস করেছি যে এখানে বেড়ে 60 হয়েছে, বেশিও হতে পারে। মানে অ্যাঙ্গেল যদি বাড়ে তাহলে এক্ষেত্রে আরো বেশি হবে। কেপি এর ভ্যালু বেশি হওয়া মানে হচ্ছে সেই কন্ডিশনে বা সেই টাইপ অফ ব্যাকফিলিং ম্যাটেরিয়ালটা আমাকে সব থেকে বেশি ল্যাটারাল রেজিস্ট্যান্স শো করে বা ল্যাটারাল রেজিস্ট্যান্স দেয়।
এই জন্য ওই টাইপ অফ ম্যাটেরিয়ালটা ব্যাকফিলিং ম্যাটেরিয়াল হিসেবে বেশি সুইটেবল বা বেশি কমফোর্টেবল, বা সেটা আমরা চুজ করতে চাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কিন্তু আস্তে আস্তে আগানো ট্রাই করতেছি। সবাই কি আছেন, নাকি ঘুমায় গেছেন, নাকি বের হয়ে গেছেন? আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে? আমি কিন্তু ফাস্ট যাচ্ছি না। জি ম্যাম। আচ্ছা, তাহলে কি হয়েছে যে আমি যখন অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বাড়াইতে যাব, সেক্ষেত্রে কেপি কমবে, কিন্তু সরি কে কমবে কিন্তু কেপি বাড়বে। কেপি বাড়বে সেটা যেমন আমি 1 মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ফাই এই ইকুয়েশনটা থেকে আমি যেমন দেখতে পাবো, আবার আমি ছোট করে এই ইকুয়েশনটাও আমি একটু এক্সপ্লেন করে দিতে পারি এখান থেকে। একই জিনিস, একই কনসেপ্ট মিন করে, কারণ আমার কে এবং কেপি দুইটাই তো আর্থ প্রেশার কোএফিসিয়েন্ট, দুইটা ভিন্ন কন্ডিশনে বা ডিফারেন্ট সিচুয়েশনের জন্য। এখন এই প্যাসিভ আর্থ প্রেশার কোএফিসিয়েন্ট এর কথা যেহেতু আমরা বলতেছি, কারণ আমাদের ব্যাকফিলিং ম্যাটেরিয়ালটা ভালো বা খারাপ হবে বা এইটা আমরা চুজ করব খুব ভালোভাবে জেনে বুঝে, এটা ডিপেন্ড করতেছে, তো এটা ফাইন্ড আউট আমরা করে ফেললাম কেপির উপরে। এখান থেকে কেপির উপর বেস করে এটা থেকেও বোঝা যায় যে আমার এখানে উপরের আমার ইটা কি, আমার লবটা আছে হচ্ছে আমার যেটা হচ্ছে মানে হরাইজন্টাল ফোর্স বা হরাইজন্টাল প্রেসার থেকে আসতেছে, আর ভার্টিক্যালটা আসতেছে হচ্ছে সেটা ডিভাইড করা হয়েছে। তো তার মানে কি হয়েছে, কেপি কখন বাড়বে? যখন আমার হরাইজন্টাল রেজিস্ট্যান্স বা হরাইজন্টাল প্রেসার ফোর্সটা বাড়বে, তখন হচ্ছে আমার কেপি ইনক্রিজ করতেছে। এবং এটার উল্টাটা হচ্ছে কে এর চিত্রটা। তার মানে কেপি এর ভ্যালু বাড়তেছে মানে ল্যাটারাল রেজিস্ট্যান্স এখানে বাড়তেছে। তো যেহেতু আমার ল্যাটারাল রেজিস্ট্যান্স বাড়তেছে, এই যে ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস বা ওভারবার্ডেন, যে ভার্টিক্যাল যে ওভারবার্ডেন প্রেসার, সেটার তুলনায় হরিজন্টাল বা ল্যাটারালটা বাড়তেছে, তার মানে হচ্ছে এটার কেপি বেশি হবে এবং এটার ল্যাটারাল স্ট্রেস বা ল্যাটারাল রেজিস্ট্যান্স বেশি। তো সেই জন্য এই টাইপ অফ ম্যাটেরিয়ালটা ব্যাকফিলিং ম্যাটেরিয়াল হিসেবে চুজ করা বেটার। এবার কনক্লুড করি, মানে এই টার্মটাকে কনক্লুড করি। তাহলে আমি প্রথমেই ধরে ফেলছি কি, যে ক্লে এর জন্য 0, 0-র জন্য কে 1 পাইছি, কেপি অনেক কম, মানে কেপি অনেক কম পাইছি, সো এটা বাদ হবে না। কেন হবে না? ক্লে টাইপ অফ ম্যাটেরিয়াল ব্যাকফিলিং ম্যাটেরিয়ালের জন্য একদমই সুইটেবল না, কারণ হচ্ছে এই ম্যাটেরিয়াল একে তো একদম ফাইন, মানে একদমই ফাইন কন্টেন্ট, এবং ফাইন কন্টেন্ট হওয়া তার সাথে হচ্ছে আরেকটা অ্যাডিশনাল বড় প্রবলেমেটিক সিচুয়েশন হচ্ছে এটা ড্রেনেজ ক্যাপাসিটি বা ড্রেনেজ ফ্যাসিলিটি একদমই পুয়ার। সো এটা আমাদের জন্য বাদ। তাহলে এখন পরবর্তীতে আস্তে আস্তে যখন আমি ফাইয়ের ভ্যালু বাড়াবো বা ফাই বাড়বে, তার মানে হচ্ছে ফাইন থেকে আস্তে আস্তে ম্যাটেরিয়াল কোর্সের দিকে যাচ্ছে। তার মানে কোর্স ম্যাটেরিয়াল যত পাবো আমরা, যত বেশি কোর্সের দিকে যাবে বা আগাবে, আমরা স্যান্ড কন্টেন্ট বা কোর্স স্যান্ড বা গ্র্যানুলার ম্যাটেরিয়ালের দিকে আমরা যেতে পারবো, বা গ্র্যানুলার ম্যাটেরিয়ালকে আমরা গ্র্যাব করতে পারবো। সো সেই টাইপ অফ ম্যাটেরিয়ালটা আমাদের ব্যাকফিলিং ম্যাটেরিয়াল হিসেবে চুজ করা বা প্রেফার করাটা বেটার। আমার কথা কি বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি পরবর্তীতে মুভ করি। আপনারা চাইলে খাতা টাতা একটু সাথে রেখেন, যদি পসিবল হয় একটু নোট ফোট কিছু কইরেন আর কি। এটাতে আমরা একটু পরে আসি, ঠিক আছে? আমরা এটাতে একটু পরে আসবো কেন, যখন আমরা ওই যে আর্থ প্রেসার থিওরির মধ্যে যাব, তখন থিওরির মধ্যে এটার অ্যাপ্লিকেশনটা যখন আমরা করব, ওয়াটার যখন আসবে আর কি, ওয়াটারের প্রেসার, তখন আমরা সেটা নিয়ে ডিসকাস করবো না। আগে আমরা একটু আগে যে ডায়াগ্রামটা দেখলাম সেটার সাথে রিলেভেন্ট এটা আছে একটু, এটাকে একটু শেষ করি বা এটার পর্ব ক্লোজ করি। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি কি, একটু আগে আমরা ভ্যারিয়েশন দেখে আসলাম ল্যাটারাল আর্থ প্রেসার কোএফিসিয়েন্টের সাথে আমার ফ্রিকশনের কি আছে, সেই কারণে কিভাবে আমরা ব্যাকফিলিং ম্যাটেরিয়াল চুজ করি। এইটা আমি একটু জাস্ট দেখানোর চেষ্টা করছি যে অ্যাট রেস্ট কন্ডিশনে, অ্যাক্টিভ আর্থ প্রেসার কন্ডিশনে এবং প্যাসিভ আর্থ প্রেসার কন্ডিশনে আমার ওই যে রিটেনিং ওয়াল বা রিটেনিং স্ট্রাকচার যে টিল্ট করে না বা মুভ করে না, সেই টিল্ট এবং মুভটা কতটুকু করতেছে সেইটা আবার এই ডায়াগ্রামটা থেকে অবজার্ভ করা যায়, বা সেটা এই ডায়াগ্রামটা থেকে বোঝা যায়। দেখেন, আমি যদি অ্যাক্টিভ আর্থ প্রেসার, প্যাসিভ আর্থ প্রেসার এটা দিয়ে এই প্যারামিটার গুলা ইউজ করে আমি যদি করি, মানে একটা গ্রাফ ড্র করার চেষ্টা করি, মানে কম্পারেটিভ অ্যানালিসিস আর কি। সে আমার হরিজন্টাল এক্সিসটা কি মিন করতেছে, সেখানে দেখেন আছে ওয়ালটা কতটুকু টিল্ট করে গেছে, মানে ওয়াল কতটুকু মাটি থেকে সরে গেছে ব্যাকফিল থেকে, বা কতটুকু ব্যাকফিলের দিকে গেছে। তো আমি যদি রাইট ওয়ার্ডের দিকে আমি ফোকাস করি, তাহলে এই জোনটা হচ্ছে
প্যাসিভ জোন। প্যাসিভে ওয়াল টিল্ট করছে ডেল পি পরিমাণ, আসলে ওয়ালটা টিল্ট করছে ডেল পি পরিমাণ, কতটুকু হাইটের রেসপেক্টে এইচ, তার মানে রেশিওটা তাহলে কতটুকু ডেল পি ওভার এইচ, ডেল এল পি ওভার এইচ। আচ্ছা, তাহলে এই জোনে যে প্রেসার থাকে বা এই জোনের যে প্রেসারের উপর রেসপন্সিবল সেটা হচ্ছে প্যাসিভ প্রেসার। কিছু বলবেন কেউ? আচ্ছা, এখন আমি যদি আমার মাঝখান বরাবর যেটা বা এই যে ভার্টিক্যাল এক্সিস যেটা ইন্ডিকেট করতেছে সেটা তো অ্যাট রেস্ট কন্ডিশনে আছে, আর্থ প্রেসার যে এটা সিগনিফাই করতেছে অ্যাট রেস্ট কন্ডিশনে। তাহলে এখান থেকে যদি আমি লেফটওয়ার্ড বরাবর যাই তাহলে লেফটওয়ার্ড থেকে দেখতে পাবো যে ওয়ালটা টিল করতেছে। দেখেন এটার সাথে কিন্তু ডায়াগ্রামে কিন্তু এই যে এখানে কিন্তু মিল আছে। অ্যাক্টিভ আর্থ প্রেসার থেকে মানে আমার অ্যাক্টিভ আর্থ প্রেসার কন্ডিশনে ওয়ালটা ব্যাকফিলিং থেকে সরে যাচ্ছে, আর প্যাসিভ কন্ডিশনে ব্যাকফিলিং ম্যাটেরিয়ালের দিকে যাচ্ছে। সে অনুযায়ী কিন্তু এই ডায়াগ্রামটা গভর্ন করেছে বা সেই এই ডায়াগ্রামটা রেসপন্সিবল, মানে আমি সিমিলারিটা দেখা যাচ্ছিলাম আর কি। এখন আমি যদি আমি রাইট ওয়ার্ডেরটা আমি এক্সপ্লেন করলাম, লেফট ওয়ার্ডেরটা যদি আমি দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে কতটুকু টিল করছে সেটা হচ্ছে ডেলে, এবং কার রেসপেক্টে টিল করছে সেটা হচ্ছে ওয়াল হাইট, যতটুকু তার রেসপেক্টে কতটুকু সরে গেল। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যদি অবজার্ভ করি মাঝখানের যে পোর্শনটা, মাঝখানের যে ভার্টিক্যাল এক্সিস সেটা তো ভার্টিক্যাল, সেটা তো অ্যাট রেস্ট কন্ডিশনে আছে। তো রাইট ওয়ার্ডেরটা যেটা প্যাসিভ কন্ডিশনে আছে দেখেন সেইটার প্যাসিভ আর্থ প্রেসার বা ডিসপ্লেসমেন্ট কিন্তু অনেক 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 বেশি হয়েছে। কেন? ওই যে কে এবং কেপির যে একটু আগে একটা রিলেশনশিপ বলে আসলাম না, যে আমার হচ্ছে বাম দিক থেকে যখন ডানে মুভ করতেছে বা বাম দিক থেকে যখন আপনার হ্যাঁ ডানের দিকে সে সরতেছে বা ডানের দিকে যাচ্ছে, তখন সেই কন্ডিশনটা কি হয়েছে? প্যাসিভ আর্থ প্রেসার হয়েছে। এবং যেহেতু প্যাসিভ কন্ডিশনে কেপি এর ভ্যালু অনেক অনেক বেশি থাকে, সেই জন্য এইদিকে ওয়ালের টিল্টিং বা ওয়ালের মুভমেন্টও বেশি হয়। এবং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট রেস্ট কন্ডিশনে যেহেতু আমার কে এর ভ্যালুটা অনেক কম থাকে, যেটা আমরা একটু আগে ডায়াগ্রামটা থেকেও বুঝতে পারছি, সে অনুযায়ী দেখেন ওয়ালের টিল্ডিং বা মুভমেন্টও অনেক অনেক কম হয়েছে, এবং এই প্রেসার ফোর্স বা প্রেসারটাও এখানে তখন অনেক অনেক কম দিচ্ছে। এটা হচ্ছে এই ডায়াগ্রাম বা এই ফিগারটার সিগনিফিকেন্স। আচ্ছা, এখন ছোট করে এখানে একটা টেবিলটা রাখছি কি জন্য? যে এই যে ওয়াল মুভ করতেছে, সেই ওয়াল মুভ করতেছে ডিফারেন্ট টাইপ অফ সয়েল কন্ডিশন, মানে সাচেস আমরা যদি ক্লে এবং স্যান্ডের পার্সপেক্টিভে তাকে যদি বিবেচনা করতে যাই তাহলে আমি কি কি ধরনের বা কতটুকু আমি করতে পারবো আর কি, মানে কতটুকু আমি এটার ফিগার আউট করতে পারবো, মানে ডিসপ্লেসমেন্ট আর কি কতটুকু বের করতে পারবো। মানে আমার অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট কিন্তু এই পুরোটা না, ডিসপ্লেসমেন্ট কিন্তু ডেল পি আর ডেল এ, এটুকু হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে অরিজিনাল পজিশন থেকে কতটুকু সরে গেল। তাহলে এখন আমি যদি ডিসপ্লেসমেন্ট এখান থেকে বের করতে চাই, তাহলে আমি কিভাবে বের করতে পারবো? সে ডেল এ বাই ডেল এইচ এর ভ্যালু, ফর এক্সাম্পল লুজ স্যান্ডের জন্য আমি 0.002 সে আসলো আমার ক্যালকুলেশনে, তাহলে ডেল এ ডিভাইডেড বাই ডেল এইচ ইজ ইকুয়াল টু 0.002। এখন আমার তো রিটেনিং ওয়ালের হাইট জানা, বা আমি তো হাইট জানি, ডিজাইন একটা হাইট ধরে করবো আমি, তো আমি যদি হাইট এখানে বসাই তাহলে আমি ওটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে ডেল এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কতটুকু সে ডিসপ্লেস করছে অরিজিনাল পজিশন থেকে, তাহলে সেই অতটুকু আমি বের করতে পারবো, কতটুকু দূরে সরবে এই কন্ডিশন বা ক্রাইটেরিয়ার জন্য, সেটা আমি তখন ফাইন্ড আউট করে ফেলতে পারবো। সেম অ্যাজ ডেল পি এর জন্য আমি এইভাবে ক্যালকুলেশন করতে পারবো। মানে এটাই বুঝাতে চাচ্ছি যে ল্যাটারাল আর্থ প্রেসারের ম্যাগনিটিউডের সাথে ওয়ালের মুভমেন্টের ভ্যারিয়েশনটা কিরকম হতে পারে, বা ওয়ালের মুভমেন্টের ভ্যারিয়েশনটা কোনটার ক্ষেত্রে বেশি কম হবে বা কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা বলতে পারবো, হুট করে বলে দিতে পারবো না, আমার পিছনে লজিকটা কি, সেইটা দেখানোর জন্য আমার এই ডায়াগ্রামটা এস্টাবলিশড বা এই ডায়াগ্রামটা গভর্ন। আমার কথা কি বোঝা গেছে ওই পর্যন্ত? বোঝা গিয়েছে? একটু রেসপন্স করেন এখন। ম্যাম বোঝা যাচ্ছে, বাট একটা স্লাইডে রিলেট করতে একটু বেশি টাফ হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, একটু রিলেট করতে টাফ হচ্ছে, আমি একটু করি, একটু ব্যাকে যাই। দেখেন প্রথমে আমরা ল্যাটারাল আর্থ প্রেসারের নর্মাল কনসেপ্ট দিয়ে শুরু করেছিলাম, ঠিক আছে? মানে আপনাদেরকে জাস্ট জানাইছি যে ল্যাটারাল আর্থ প্রেসারটা কি, কোন কোন ক্রাইটেরিয়াতে আমরা এটাকে ফোকাস করি বা এটাকে কাজে লাগাই, এবং এইটাকে ফাইন্ড আউট করতে গেলে বা ল্যাটারাল আর্থ প্রেসার থিওরি নিয়ে আমরা যখন ডিসকাস করতে যাব, কোন কোন ফ্যাক্টরগুলো এখানে প্রিন্সিপাল বা কোন কোন ফ্যাক্টরগুলো এখানে গভর্ন করতেছে। তারপরে আমি আসছি ল্যাটারাল আর্থ প্রেসারটা কয় ধরনের হইতে পারে। আমার সাথে একটু রেসপন্স করেন এখন, যে এখন একটু রিলেট করতে পারেন কিনা। রেসপন্স করেন একটু, ল্যাটারাল আর্থ প্রেসারটা কয় ধরনের? এক রেস্ট, অ্যাক্টিভ, প্যাসিভ। 3 ধরনের। আচ্ছা, তারপরে আসছি আমি যে ওই ল্যাটারাল আর্থ প্রেসার ধরন জানছি, বুঝছি, সেই ধরন থেকে আমি কোএফিসিয়েন্ট গুলা বের করে নিছি বা ফ্যাক্টরটা আমি বের করে নিছি। এই ফ্যাক্টরটার থেকে মানে আমি তো প্রথমে বলে নিছি কি আমার আর্থ রিটার্নিং স্ট্রাকচারটাই আমার ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্ট বা কানেক্টেড হচ্ছে ব্যাকফিলিং ম্যাটেরিয়ালের সাথে। ব্যাকফিলিং ম্যাটেরিয়াল অবশ্যই তার সাস্টেনেবল বা সুইটেবল হইতে হবে। সেই সুইটেবল বা সাস্টেনেবল না হলে রিটেনিং স্ট্রাকচার আবার টিকবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি জি। তাহলে ব্যাকফিলিং ম্যাটেরিয়ালটা চুজ করাটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এজন্য ওই কোএফিসিয়েন্টের সাথে ম্যাটেরিয়াল চুজের কি ব্যাপারটা আসে বা কি সম্পর্কটা হয় সেটা দেখানোর জন্য আমি এই গ্রাফে চলে আসছি, ঠিক আছে? জি। এবং আমি যে প্রিভিয়াসলি দেখে আসলাম যে আপনার অ্যাক্টিভ প্যাসিভ কন্ডিশনে আপনার ওয়াল এইদিকে টিল্ট করে ওইদিকে টিল্ট করে না, তার জন্য আপনার কোফিসিয়েন্টের ভ্যালুটা এরকম হচ্ছে, ভার্টিক্যাল স্ট্রেস, ইফেক্টিভ হরিজন্টাল স্ট্রেসটা চেহারাটা এরকম হচ্ছে ওরকম হচ্ছে। সেইটার উপর বেস করে আসলে ওয়ালের মুভমেন্টটা কিরকম হয়, কোন টাইপ অফ প্রেসার ফোর্স বা প্রেসারের জন্য, সেটা আমি এই ডায়াগ্রামটা দিয়ে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? জি মিস। আচ্ছা এই দুইটা স্লাইড মানে আমার একটু 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 ক্লিয়ার করলে ভালো হতো। এই দুইটা স্লাইড, আগের স্লাইড এবং এই স্লাইড দুটো একটু রিলেট করতে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, এইটাতে আমি বলছি কি, আমার সাথে সাথে একটু রেসপন্স করেন যিনি আছেন বা যার সমস্যা। এটাতে আমি বলছি যে হচ্ছে আমি কেন কোর্স ম্যাটেরিয়াল, সোজাসুজি চিন্তা করেন আপনি, আমি স্যান্ড চুজ করব। অ্যাক্টিভ প্রেসার এবং প্যাসিভ প্রেসারের সাথে আপনার হচ্ছে গ্রাফটার সম্পর্কটা করলেই হবে। এটুকু বুঝতে অ্যাক্টিভ পারছি। আর্থ প্রেসার এবং প্যাসিভ আর্থ প্রেসারের সাথে আসলে সম্পর্ক ফাইয়ের অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের ফাইয়ের সম্পর্ক, যেহেতু এই ফাইটকে আমরা আবার ইউটিলাইজ করছি, এই যে দুটো সূত্র দেখাইলাম না এখানে, 1 মাইনাস সাইন ফাই ওভার 1 প্লাস সাইন ফাই, কে ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন ফাই ওভার 1 প্লাস সাইন ফাই, এবং কেপি ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন ফাই ওভার 1 প্লাস সাইন ফাই। এই দুটো সূত্রের কথা মনে আছে? একটু আগে বলে আসছি। জি। এই দুটো সূত্র থেকে আমরা কে কেপি বের করব ডিফারেন্ট ফাইয়ের জন্য। ফর এক্সাম্পল ফাই 0 থেকে 90 পর্যন্ত বসাইলাম, 0, 10, 30, 45, 60, 75, 90। বোঝা যাচ্ছে? এভাবে যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে বসাই তাহলে ডিফারেন্ট কে পাবো না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ডিফারেন্ট কেপিও পাবো ওইভাবে বসাইলে, কারণ দুইটা সূত্র আছে আমাদের হাতে। কে এর কেপি এখানে বসাইছি, ঠিক আছে? বসাইছি, তাহলে ফাই জানি আমি, ফাই তো ডিফারেন্ট ফাইয়ের জন্য কেপি এর ভ্যালু একবার বসাইছি, কে এর ভ্যালু বসাইছি, আবার কেপি এর ভ্যালু বসাইছি, তাহলে আমি দুইটা গ্রাফ প্লট করতে পারবো না আলাদা আলাদা? হ্যাঁ পারবো। তো ওটা যদি আমি পারি, তখন আমি যেটা করেছি, আমি জানি যে হচ্ছে কোয়েশনলেস, মানে ক্লেতে কোনো আসে না, যে ক্লের অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, মানে তখন আমি ওটাকে ক্লে বলি। আর যখন অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বাড়তে থাকে তখন ওইটা মানে কোর্সার ম্যাটেরিয়ালের দিকে যায়। তো কোর্সার ম্যাটেরিয়াল বা গ্রানুলার ম্যাটেরিয়াল হচ্ছে স্যান্ড, বা স্যান্ডের থেকে আরো বেশি যারা কোর্স হয় তারা। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম, এইটুকু বুঝতে পারছি। হ্যাঁ ওইটাই। তাহলে এখন আমি এটা থেকে আমার বের করার উদ্দেশ্যই হচ্ছে যে যখন আমার হয়, যখন আমার ফায়ার ভ্যালু সর্বনিম্ন থাকে তখন কে এর ভ্যালু সর্বোচ্চ হয় 1, এর বেশি আর হয় না। কে এর ভ্যালু আমার যখন ফায়ার ভ্যালু বেশি হয়, মানে বাড়তে থাকে, সর্বোচ্চ হয়, তখন কে এর ভ্যালু সর্বনিম্ন হয়, 0-র কাছাকাছি থাকে। তো কে এর ভ্যালু যখন 1-এর বেশি আর বাড়ে না, এবং যখন ফাই বাড়ে কিন্তু কে আর বেশি বাড়ে না, তখন সেই কন্ডিশন বা সেই টাইপ অফ সয়েলটা সুইটেবল না। এই গ্রাফ থেকে এটাই দেখার বিষয়। কিন্তু আপনি যদি উল্টাটা চিন্তা করেন, কেপি দিয়ে যদি চিন্তা করেন, তখন কেপি
যত অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বাড়বে তত কিন্তু কেপির ভ্যালু বাড়তেছে। তত কেপি এর ভ্যালু বাড়া মানে হচ্ছে তখন ম্যাটেরিয়ালটা তত বেশি কোর্সার হওয়া, এবং যত বেশি কোর্সার ম্যাটেরিয়াল হবে সেক্ষেত্রে ড্রেনেজ ক্যাপাবিলিটি তত বেশি বাড়বে, এবং এই টাইপ অফ ম্যাটেরিয়ালটা তখন ল্যাটারাল আর্ট প্রেসার রেজিস্ট করার জন্য সুইটেবল। এবার কি বোঝা গেছে? জি ম্যাম। কে আর কেপি দিয়ে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন রিলেশনটা এইটাই। এবং এই গ্রাফটা যে এইটাতে আবার কে কেপির ডিরেক্ট রিলেশনশিপ নাই, এটা নিয়ে কনফিউশন হতে পারে। ডিরেক্ট রিলেশনশিপ নাই, কিন্তু ডিরেক্ট রিলেশনশিপ নাই যদিও, বাট ওয়াল টিল্ট করতেছে ডিসপ্লেসমেন্ট কতটুকু, হ্যাঁ মানে কত ওয়াল টিল্ট করে কতটুকু ডিসপ্লেস হচ্ছে সেই রিলেশনশিপটা এইখান থেকে পাওয়া যায়। যদিও কে কেপি ডিরেক্ট রিলেশনশিপ নাই, তবে আমি কে কেপির একটু আগে যে প্যারামিটারগুলো ডিসক্রাইব করে আসলাম সেখান থেকে আমি এটা ধরতে পারবো, বা আমি বলতে পারবো যে কেপি এর ভ্যালু বেশি বলে বা প্যাসিভের দিকে ভ্যালু বেশি থাকে বলে এইদিকে ডেল পি বাই ডেল এইচ এর ভ্যালু বেশি হয়। সেটা আপনি এই টেবিলটা অবজার্ভ করলেও বুঝতে পারবেন। আর যেহেতু কে এর ভ্যালু কম থাকে, যেটা আমি প্রিভিয়াস গ্রাফটাতে দেখছি, সেই জন্য অ্যাক্টিভ জোনে এইদিকে প্রেসারের ভ্যালু কম থাকে। ঠিক আছে? কি আছেন না চলে গেছেন? জি ম্যাম আছি। এখন ঠিক আছে, আমার মনে হয় এটা নিয়ে আমি তো আরেকবার ডিসকাস করার চেষ্টা করলাম, এটা মনে হয় আরেকবার নিয়ে একটু বসলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এক্ষুনি যে সব হয়ে যাবে এরকমও না, কিন্তু তারপরেও কনফিউশন থাকলে এটা বলতে পারেন। এটা জাস্ট মাথায় রাখেন যে এটা ওয়াল মুভমেন্টের সাথে, মানে অ্যাক্টিভ আর প্যাসিভের সাথে ওয়াল মুভমেন্টের কি রিলেশন বা কতটুকু রিলেশন সেটা ডিফাইন করার জন্য। আর এটা হচ্ছে আপনি ম্যাটেরিয়াল কিভাবে চুজ করবেন সেটা ডিফাইন করার জন্য রিলেশন। ওকে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি আজকে আর যাচ্ছি না, নেক্সট দিন আমি এই যে আর্ট প্রেসার থিওরিজে মুভ করে যাব। প্রথমে অ্যাট রেস্ট দেখাবো, তারপর অ্যাক্টিভ, তারপর প্যাসিভ, তার সাথে এই যে ল্যাটারাল আর্ট প্রেসার যে বাকি আছে, ওয়াটার থেকে আসে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, সেটাও একসাথে প্যারালালি ডেসক্রাইব করে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা করা হয়ে গেলে পরে আমি স্লাইডটা দিয়ে দিব এই এই লেকচারটা শেষ হলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি স্টপ করতেছি প্রেজেন্টেশন। ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন সবাই একটু থাকেন 2-3 মিনিট, রাকিব ইন দা মিন টাইম একটু কালেক্ট করে ফেলেন, মানে জাস্ট একটু শর্ট নোট